আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি এক্সামের জন্য আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে অনুধাবন প্রশ্নাবলীর সমাধান। তো আমরা অনেক সময় গ ঘ নাম্বারে ফোকাস দিয়ে থাকি, বাট অনুধাবন জ্ঞানমূলক এই প্রশ্নগুলো মাথা থেকে চলে যায় বা উত্তর করতে পারি না। বাট আমাদের এইচএসসি এক্সামে প্রতিটি নাম্বারই অনেক অনেক গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আই এম স্টার্টিং দিস সিরিজ। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায়। অধ্যায়গুলো হচ্ছে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা। এই অধ্যায়গুলোর উপর অনুধাবন প্রশ্নাবলীর সমাধান। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নটা হলো ভেক্টর থেকে, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধা কী? তো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, যেটা রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ডে আসছে। তো আমরা যদি একটু তোমাদেরকে এই প্রশ্নটা ব্যাখ্যা করি ভাইয়া, আমি ব্যাখ্যা করে দেবো, তুমি নিজের মতো লিখবা। তো ব্যাখ্যা করাটা হচ্ছে যে এই মনে করো আমাদের একটা ট্রলি ব্যাগ কল্পনা করো। এই ট্রলি ব্যাগে এখানে খুব সুন্দর সুন্দর দুইটা চাক্কা লাগানো আছে। হ্যাঁ, এই হচ্ছে একটা চাকা, তারপরে হচ্ছে এই মনে করো আরেকটা চাকা। ওকে, তো এই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার সুবিধাটা আসলে কি? তো মনে করো এই হচ্ছে ট্রলি ব্যাগের হাতল, এটা হচ্ছে আমাদের ট্রলি ব্যাগের হাতল। তো এই হাতলটা কল্পনা করো না এরকম লম্বা। কেন এই লম্বা রাখার আমাদের অ্যাডভান্টেজটা কি? তো এই হাতলটা যখন তুমি লম্বা রাখবা ভাইয়া, এই হাতল বরাবরই তো তুমি তোমার এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল অ্যাপ্লাই করো, এফ। তো এই বাহ্যিক বলটা তোমার যদি লম্ব উপাংশে ভাগ করো তাহলে কেমন দেখা যাবে? আমরা যদি বাহ্যিক বলকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে চাই, খেয়াল করো এই দিকে আর এই দিকে, এই দিকে আর এই দিকে, তাহলে এই কোণটা যদি থিটা হয়, আমরা লম্ব উপাংশের সূত্র অনুসারে জানি যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এদিকে হবে এফ কস থিটা, তার লম্ব দিকে উপাংশ হবে এফ সাইন থিটা। এবার তোমরা আমাকে বলো, এই ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে এই থিটার মান কি তত কম হবে না? যদি এটা আরও বেশি লম্বা হইতো এই থিটার মান কিন্তু আরেকটু কম হইতো, তাই না? তো ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে থিটার মান তত কম হবে। এটা একটু লিখি, হাতল যত লম্বা মানে হাতল যত বড়, আমাদের থিটার মান কিন্তু তত কম। আর থিটার মান যত কম এফ কস থিটার মান কিন্তু তত বেশি। কারণ আমরা জানি কস থিটার মান যদি থিটার মান কমে তাহলে কস থিটার মান বাড়ে। কস 0 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0, তার মানে থিটার মান যত কম হবে এফ কস থিটার মান তত বেশি হবে। আর এই এফ কস থিটা দিয়েই কিন্তু আমাদের ট্রলি ব্যাগটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এফ সাইন থিটার ভূমিকাটা কি তোমরা জানো নিশ্চয়ই, যে কোনো বস্তুর ওজন অলওয়েজ খাড়ার নিচের দিকে কাজ করে এমজি। তাহলে এই এফ সাইন থিটা জাস্ট এই ওজনের বিপরীত দিকে কাজ করে ওজনটাকে প্রশমিত করে দিচ্ছে, অর্থাৎ ওজনটাকে কমিয়ে দিচ্ছে। তো যদি এখানে কোয়েশ্চেন করতো যে ট্রলি ব্যাগের আপাত ওজন কত, তাহলে আপাত ওজন কত ভাইয়ারা? আপাত ওজন হতো এই ট্রলি ব্যাগের অ্যাকচুয়াল ওজন কত? এমজি। আর এমজি এর উল্টা দিকে কাজ করতেছে কে? এফ সাইন থিটা। তাহলে এমজি থেকে এই এফ সাইন থিটা যদি আমরা বিয়োগ করে দিতাম তাহলেই কিন্তু আমরা ট্রলি ব্যাগের আপাত ওজন পেতাম। বাট এটা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কেন হাতল লম্বা করতে হবে। সো আমি যদি উত্তরটা গুছিয়ে দেই, ট্রলি ব্যাগের হাতল যত বড় হবে এফ কস থিটার মান তত বড় হবে, কারণ থিটার মান তত ছোট হবে। হাতল যত লম্বা আনুভূমিকের সাথে এই উৎপন্ন কোণটা তত ছোট, এফ কস থিটার মান তত বেশি। আর এখানে এফ কস থিটা দ্বারাই ট্রলি ব্যাগটা সামনের দিকে এগিয়ে যায়। এই কারণে এই এফ কস থিটার মান যত বেশি হবে আমার ট্রলি ব্যাগটা তত দ্রুত আমি টেনে নিয়ে যেতে পারবো। সো এই কারণেই ট্রলি ব্যাগের হাতল লম্বা হওয়া উচিত। শুধু ট্রলি ব্যাগ না, যে কোনো জিনিসই যখন তুমি টানবা, টেনে টেনে নিয়ে যাবা, তখন ওই দড়িটা, যেই দড়ি দিয়ে তুমি টানবা সেটা লম্বা হলে তুমি খুব সহজেই টেনে নিতে পারবা। একটা জিনিস কল্পনা করো, মনে করো একটা বড় পাথর আছে, তুমি এতটুকু একটা দড়ি দিয়ে পাথরটাকে বেঁধে টানার চেষ্টা করতেছো, অনেক কঠিন মনে হবে। বাট এই বড় পাথরটাকে আংটার সাথে একটা দড়ি বেঁধে তুমি যদি দূর থেকে টানো, দেখবা তুলনামূলক সহজ হবে। কারণ একটাই, থিটা কমে যায়, এফ কস থিটার মান বেড়ে যায়, জিনিসটা খুব সহজেই আগায়, কারণ এফ কস থিটার মান বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এই সুন্দর একটা প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে দিব। ভাইয়া, একটা বিন্দুতে যখন তিনটা ভেক্টর কাজ করবে তখন আমরা তাদের লব্ধি বের করব, তাই না? আর এই লব্ধি কখন শূন্য হয় এটাই আমার প্রশ্ন। তো মনে করো এই হচ্ছে সেই বিন্দু, এই বিন্দুতে তিনটা ভেক্টর কাজ করতেছে। তিনটা ভেক্টর যথাক্রমে পি, কিউ এবং আর।
তো আমাদের প্রশ্ন করলো যে এই লব্ধিটা কখন শূন্য হবে। তো শূন্য হতে হলে অবশ্যই একটা বিন্দুতে তিনটা ভেক্টর এমনভাবেই কাজ করতে হবে যেন তারা একই ক্রমে তিনটি ত্রিভুজের বাহু নির্দেশ করে। আমি আবারও বলছি, শূন্য যদি তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হতে হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তিনটি ভেক্টরের এমনভাবেই ক্রিয়াশীল হতে হবে যেন তিনটি ভেক্টর একই ক্রমে ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। তো ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, এই হচ্ছে একটা ত্রিভুজ, তারপরে আমরা যদি এই ত্রিভুজে এই তিনটা বাহুকে বা তিনটা ভেক্টরকে স্থাপন করি একই ক্রম দ্বারা, কি বোঝায়? ধরো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। সো এরকম যদি একই ক্রমে তিনটা বাহু নির্দেশ করে তিনটা ভেক্টর, তাহলে তাদের লব্ধি শূন্য হওয়া সম্ভব। সেটা আমরা প্রমাণ করে দেখাবো। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে মনে করো আমাদের আর ভেক্টর। তো একটা জিনিস খেয়াল করো, ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে, সেই ক্লাস 9-10-এ পড়েছো, ত্রিভুজ বিধি অনুসারে এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি এবি ভেক্টর, এই যে এ থেকে বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা হবে তৃতীয় যেই বাহুটি আছে সেই ভেক্টরের সমান। তৃতীয় বাহু কোনটা? এই যে এসি ভেক্টর, তাই না? কেউ আবার বললো না ভাই সিএ ভেক্টর, কারণ হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর হচ্ছে এ থেকে সি এর দিকে যে ভেক্টরটা হবে তার সমান। তাহলে আমরা লিখতে পারবো এসি ভেক্টরের সমান হওয়া উচিত ছিল, তাই না? এটাই তো ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি। এবার খেয়াল করো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু কত হয়? 0। এবার এখানে যেই ভেক্টরটা দেয়া আছে সেটা কি এ থেকে সি এর দিকে নাকি সি থেকে এ এর দিকে? সি থেকে এ এর দিকে। তাহলে এটা তো এসি ভেক্টর না, এটা হচ্ছে সিএ ভেক্টর, তাই না? তো এসি ভেক্টর থেকে আমরা কিভাবে সিএ ভেক্টর পাই? কোনো একটা ভেক্টরকে উল্টায় দিতে হবে, উল্টায় দিলে তার সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এসি ভেক্টর থেকে সিএ ভেক্টর পাওয়ার নিয়ম হচ্ছে, এখানে তো একটা মাইনাস আছেই, এটাকে যদি সিএ ভেক্টর বানাই তাহলে আরও একটা মাইনাস দিতে হবে, মাইনাস সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। সুতরাং আমরা পাবো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তিনটা ভেক্টরের লব্ধির মান শূন্য আসতেছে। তাহলে এটা তখনই সম্ভব যখন তিনটা ভেক্টর একই ক্রমে তিনটি বাহু নির্দেশ করবে ত্রিভুজের, একই ক্রমে একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে, তখনই কিন্তু আমরা এদের লব্ধির মান শূন্য পেতে পারি। নেক্সট কোয়েশ্চেন, নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি দিয়ে গুণ টানা হয় কেন? খুবই সুন্দর প্রশ্ন, অলরেডি আমরা উত্তর দিয়েছি। এই হচ্ছে একটা নৌকা, কল্পনা করো, এই নৌকাকে আমরা দড়ি দিয়ে টানবো পাড়ের দিকে, তাই না? পাড় থেকে দড়ি দিয়ে টানবো। তো এই মনে করো আমাদের এইভাবে দড়ি দিয়ে টানা হচ্ছে, তাই না? তো গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি দিয়ে গুণ কেন টানা হয়? ভাই আমরা আগেই বলেছি, যখন আমরা পাড় দিয়ে এটা টানতেছি, এইটাকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারবো, এক হচ্ছে অনুভূমিক দিক বরাবর এবং একটা হচ্ছে পাড়ের দিক বরাবর, তাই না? কারণ এটা কিন্তু তুমি পাড়ের দিকে টানতেছো। তাহলে এই কোণটা যদি থিটা হয় অনুভূমিকের সাথে, এই বলটা যদি হয় এফ, এদিকে আমরা লম্ব উপাংশে ভাগ করব এফ কস থিটা, আর এইটা হলো আমাদের এফ সাইন থিটা। আর এবার যদি নৌকার ঘটনাটা আমি ব্যাখ্যা করি, যে যখন আমরা পার দিয়ে একটা বড় লম্বা রশি দিয়ে টানবো, তখন আনুভূমিকের সাথে সেটা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আনুভূমিক বরাবর ওই বলের উপাংশ হবে এফ কস থিটা এবং উলম্ব দিকে ওই বলের উপাংশ হবে এফ সাইন থিটা। আর এই এফ সাইন থিটাকে নৌকার হাল দ্বারা প্রশমিত করে দেওয়া হয়। আর এফ কস থিটার ভূমিকা কি? তাহলে এফ কস থিটা দেখতে পাচ্ছ নৌকার সামনের দিকে কাজ করে, তাহলে এই এফ কস থিটা দ্বারাই নৌকাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এবার লম্বা রশি কেন দরকার? কারণ যত লম্বা রশি এই থিটার মান তত কম, যত লম্বা রশি থিটার মান তত কম, থিটার মান যত কম এই কস থিটার মান তত বেশি, অর্থাৎ এফ কস থিটার মান বেড়ে যাবে, তাই না? তাহলে নৌকাটা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। দ্যাটস ইট। নেক্সট, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। তো ভাইয়া অবস্থান ভেক্টরের কথা মনে আছে? তো আমরা একটু যদি অবস্থান ভেক্টর অঙ্কন করি, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম। হ্যাঁ, তো কল্পনা করেন এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এখানে কোনো অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এই সেই মূল বিন্দু, কোন একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের মাধ্যমে নির্দেশ করি, এই ভেক্টরটাকেই বলি আমরা অবস্থান ভেক্টর, তাই না?
এই ভেক্টরটাকে আমরা কি বলি অবস্থান ভেক্টর। এই যে এই পয়েন্টের অবস্থান আমরা মূলবিন্দু থেকে যেই ভেক্টরের মাধ্যমে নির্দেশ করি তাকেই বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরটা সাপোজ কল্পনা করো এটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। তো চিন্তা করো তো আমাদের এই অবস্থান ভেক্টরের এক্স অক্ষে মান কত, আমাদের এই অবস্থান ভেক্টরের এক্স অক্ষে মান হচ্ছে এ, ওয়াই অক্ষে মান কত বি। তাহলে এই মানগুলো অক্ষর উপর সীমাবদ্ধ না, এই মানগুলোর বাহিরে কি আমরা অন্য কোনো মান নিতে পারতেছি, বা অবস্থান ভেক্টরের মান অক্ষে যে তার নিজ নিজ অক্ষে যেই মানগুলো আছে সেই মানগুলো কি ফিক্সড না, ফিক্সড। এই কারণে অবস্থান ভেক্টর কি একটা সীমাবদ্ধ ভেক্টর। সো আমরা এটা কীভাবে ব্যাখ্যা করব, প্রথমেই বলবো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান যেই ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো আমরা যদি একটি অবস্থান ভেক্টর নেই এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, দেখতে পাচ্ছি এই অবস্থান ভেক্টরের মানগুলো এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ফিক্সড আছে। এই কারণে আমরা বলতে পারবো অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। ব্যাখ্যা করা হলো। নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। তো নাল ভেক্টর কাকে বলে, যেই ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। তো নাল ভেক্টর আমরা কিভাবে পাই সেটা বলতে হবে, যে একটি ভেক্টরের সাথে সাপোজ একটি ভেক্টর এ, তার বিপরীত ভেক্টরকে যদি যোগ করি, তার বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ, তো এই দুইটাকে যোগ করলে আমরা যা পাবো তাকেই কিন্তু আমরা বলতেছি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, তাই না? তো এই যে নাল ভেক্টর, এই নাল ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। যেমন এই ভেক্টরটার শীর্ষবিন্দু পাদবিন্দু দুইটা জায়গায় দেখতে পাচ্ছি, বাট নাল ভেক্টরটা যে সৃষ্টি হলো প্লাস এ এবং মাইনাস এ ভেক্টরের যোগ করার কারণে এই নাল ভেক্টরের শীর্ষবিন্দু যেটা পাদবিন্দু সেটা, তাই নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন, বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচের দিকে নামে? আমার মাথার উপরে একটা ফ্যান আছে, এই ফ্যানটাকে যদি তোমাকে খুলে দেখাইতে পারতাম, দেখবা ফ্যানের পাখা একদম টান টান সোজা না, ফ্যানের পাখাগুলো কোনো একটা নির্দিষ্ট দিকে সামান্য একটু বাঁকানো, তাই না? ফ্যানের পাখাগুলো নিচের দিকে একটু বাঁকানো, এইভাবে একটু বাঁকানো। সাপোজ এটা হচ্ছে ফ্যানের পাখায় যে এইভাবে একটু বাঁকানো, দেখবা এই ফ্যানের ব্লেডগুলো একটু নিচের দিকে বাঁকানো। তো নিচের দিকে বাঁকানো থাকার কারণে আমাদের ফ্যানের ঘূর্ণনের ফলে যেই টর্কটা সৃষ্টি হয় সেই টর্কটা কিন্তু নিচের দিকে কাজ করে। সেই টর্কের কারণে প্রেশার সৃষ্টি হয়, যেটাকে আমরা বাতাসের চাপ বলি, নিচের দিকে কাজ করে। এই কারণেই ফ্যানের বাতাস নিচের দিকে আসে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা শুধুমাত্র অনুধাবন না, আমাদের প্রয়োগমূলক প্রশ্নেও কিন্তু এইটা আসতে পারে। তো চলো এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তো আমরা দুইটা লন রোলার রাখি, একটা লন রোলার আর একটা লন রোলার, একটাকে ঠেলবো আর একটাকে টানবো। তো এই দুইটা লন রোলারেরই ওজন আছে। প্রথমত ওজনটা অঙ্কন করে দিই। এ হচ্ছে ওজন, এ হচ্ছে ওজন। ওজন অলওয়েজ খাড়ার নিচের দিকে কাজ করে। তো এখানে ওজন হচ্ছে এমজি, এটার ওজন সেম এমজি। তো একটাকে ঠেলবো, একটাকে আমি টানবো। তো যখন আমরা ঠেলবো তখন অনুভূমিকের সাথে অবশ্যই একটা অ্যাঙ্গেল করে ঠেলবো। সো মনে করো আমি এইভাবে ঠেলা দিলাম, একটা লন রোলারকে এইভাবে ঠেলা দিলাম। তো ভাইয়ারা এই যে এইভাবে যে ঠেলছো, এটা অনুভূমিক হচ্ছে এক্স অক্ষ এটা, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই না? এই এক্স অক্ষের সাথে আমাদের একটা অ্যাঙ্গেল করে তুমি ঠেলা দিছো এফ বলে। তাহলে বলো এই যে এফ বলের ঠেলা দিলা, এই এফ বলটা এদিকে ভাগ হবে লম্বাংশে, এদিকে হচ্ছে এফ কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, এফ সাইন থিটা। তো এবার বলো আমাকে এই ঘটনাটা ব্যাখ্যা করো। যখন আমরা লন রোলারকে ঠেলবো, এই বলটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণে কাজ করে, তাহলে এই দিকে বলের উপাংশ হবে এফ কস থিটা, এবং উলম্ব দিকে নিচের দিকে, উলম্ব মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করবে এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা এই বলটি দ্বারা আমাদের লন রোলারটি বা এই চাক্কাটা সামনের দিকে এগিয়ে যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু এই এফ সাইন থিটার দিক কোন দিকে? নিচের দিকে। ওজনের দিকটাও কোন দিকে? নিচের দিকে। তাহলে এই এফ সাইন থিটা ওজনকে প্রশমিত করবে না ওজনের সাথে অ্যাড হবে? অবশ্যই অ্যাড হবে, যেহেতু ডিরেকশন একই দিকে। তাহলে আমাদের নতুন যে আপাত ওজন হয় এই লন রোলারটার আপাত ওজন, সেটা এমজির সাথে এফ সাইন থিটা যোগ হয়ে যায়। তো যখন আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা ঠেলা কষ্টকর, কোনো সন্দেহ নাই, যেহেতু ওজন বেড়ে যাচ্ছে। এবার এই একই ঘটনা এটার জন্য অঙ্কন করি। এবারে আমরা এটাকে টানবো। তো এখানে দড়ি বেঁধে মনে করো আমরা টান দিলাম এক্স অক্ষের সাথে থিটা কোণে। এই হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে থিটা কোণে। তাহলে এটাকে এখন উপাংশে ভাগ করো। যদিও সুন্দর হয় না চিত্রটা, তোমরা স্কেল দিয়ে আঁকবা। তো আমরা যদি এফ বলে টান দিই এক্স অক্ষের সাথে থিটা কোণে, তাহলে এদিকে এফ কস থিটা, কোনো সন্দেহ নাই। আর এই এফ কস থিটা দ্বারা রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে।
আর উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থিটা কাজ করে। এবার চিন্তা করো বস্তুর ওজন নিচের দিকে, উপরের দিকে এফ সাইন থিটা, তাহলে এই যে রোলারটা এর আপাত ওজন কত হবে? এর আপাত ওজন হবে নিচের দিকে এমজি, এর থেকে বিয়োগ চলে যাবে এফ সাইন থিটা। এবার বলো আপাত ওজনটা বাড়লো না কমলো? কমলো। আর এখানে আপাত ওজন বেড়ে গেল, তাহলে কোনটা সহজ? কারণ দুই ক্ষেত্রেই এফ কস থিটা দ্বারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দুই ক্ষেত্রে সামনের দিকে আগানোর বল সমান। কিন্তু প্রথম ক্ষেত্রে ওজনটা বেড়ে গেল, দ্বিতীয় ক্ষেত্রে ওজনটা কমে গেল। তো কোন ক্ষেত্রে তুমি বেশি কমফোর্টেবল ফিল করবা? অবশ্যই টানার ক্ষেত্রে। এই কারণে বলবো লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। কে ক্রস কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো। তো কে ক্রস কে আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের তিনটা অক্ষ থাকে, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আর এই এক্স অক্ষে আমরা যদি ধরি আই ক্যাপ, তাহলে ওয়াই অক্ষে ধরতে হবে জে ক্যাপ, জেড অক্ষে ধরতে হবে কে ক্যাপ। কেউ আবার ভাইব না যে ভাই আমরা এক্স অক্ষ উপরের দিকে নিছেন কেন, ওটা সমস্যা নাই। তো ভাইয়া এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তো আমাদেরকে বলছে কে ক্রস কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো। তো কে তো একটা আয়ত একক ভেক্টর যেটা জেড অক্ষে ক্রিয়াশীল, তাই না? তো কে ক্রস কে, তাহলে কে ক্রস কে যদি করি, কে ক্রস কে ফর্মুলা কি? কে হচ্ছে আয়ত একক ভেক্টর যার মান হচ্ছে 1। তাহলে আমরা জানি এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। তাহলে কে ক্রস কে এর মান হচ্ছে, মানে ক্রস গুণন হচ্ছে 1 1 সাইন থিটা থিটা ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে ডিরেকশন নির্দেশ করে। তো বলো তো দেখি 1 1 এদের মধ্যবর্তী কোণ কত? এখানে কে এর মান 1, এই কে এর মানও 1। সাইন এদের মধ্যবর্তী কোণ কত? কে এবং কে। দেখো তো কে মানে এইটা, আবার কে মানে এইটাই। তাহলে কে ক্রস কে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখতেই পাচ্ছি 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি ইটা ক্যাপ। তো দেখতেই পাচ্ছ সাইন 0 মান 0, তার মানে আলটিমেটলি হবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে ক্রস কে এর মান কত? 0। তাহলে যদি মান বলি এটার মান হচ্ছে 0, তাই না? তাহলে কে ক্রস কে একটি নাল ভেক্টর। কেন? কারণ এদের মান হচ্ছে 0। সো কে ক্রস কে হচ্ছে একটি নাল ভেক্টর। সো একইভাবে তোমাকে যদি প্রশ্ন করে আই ক্রস আই হচ্ছে নাল ভেক্টর, বলে দিবা জে ক্রস জে এটাও কি নাল ভেক্টর। নেক্সট কোয়েশ্চেন, আই ও জে কেপের মধ্যবর্তী কোণ 90 এর কম হওয়া সম্ভব নয়, ব্যাখ্যা করো। খুবই জোস একটা কোয়েশ্চেন এবং সহজ একটা প্রশ্ন। তো আই ক্যাপ জে ক্যাপ অলরেডি আমরা বলেছি, আই ক্যাপ এবং জে ক্যাপ এবং কে ক্যাপ এরা হচ্ছে আয়ত একক ভেক্টর। আই ক্যাপ দ্বারা এক্স অক্ষ, জে ক্যাপ দ্বারা ওয়াই অক্ষ এবং কে ক্যাপ দ্বারা আমরা জেড অক্ষকে রিপ্রেজেন্ট করি, তাই না? তো বুঝতেই পারতেছে আই এবং জে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে কাজ করে, তাই এদের মধ্যবর্তী কোণ 90 কম হওয়া সম্ভব না। তারপরে যদি আমরা একটু চিন্তা করি, আমরা জানি আই ডট জে সমান কি? আই ডট জে, আই এর মান কত? 1। আচ্ছা এ ডট বি মানে কি বলো তো দেখি? এ ডট বি এটা মানে হচ্ছে এ বি কস থিটা। তো আই ডট জে মানে কি হবে? আই ক্যাপ ডট জে ক্যাপ। আই ক্যাপের মান কত? 1। জে ক্যাপের মান কত? 1। কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আই এবং জে যে অক্ষে অক্ষে কাজ করে তারা পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কস 90 এর মান 0, সুতরাং আই ডট জে এর মান হচ্ছে 0। সো আমরা বলতে পারি যে যেহেতু আই ডট জে এর মান 0, তাহলে এদের মান কোনোদিন 90 মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এর কম হওয়া কখনোই সম্ভব না। 90 ডিগ্রি এর কম হলে অবশ্যই 0 হইতো না, এদের ডট গুণন 0 হইতো না। নেক্সট, দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। তো প্রথমত বুঝতে হবে বিনিময় সূত্রটা কি। বিনিময় সূত্র হচ্ছে ধরো এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর, এটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলতেছে, তাই না? মানে এরা যদি তাদের প্লেস চেঞ্জ করে তাহলেও সমস্যা নাই, এটাকে বলে বিনিময় সূত্র মেনে চলা। আবার ধরো এ ডট বি সমান বি ডট এ, এটাও কি ভাইয়া? বিনিময় সূত্র মেনে চলতেছে। কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, মানে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, এটা হয় না। কেন? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটাই আমরা সলভ করব, কেন এটা হচ্ছে না, এটা কেন, কেন এটা ইকুয়াল দিলাম না আমরা। তো প্রথমত আমরা এখানে এ দিব, এইভাবে ব্যাখ্যা করবো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো ভাইয়া এ ক্রস বি মানে কি? এ ক্রস বি ডান হাতি স্ক্রু নিয়ম। আমি এত স্ক্রু নিয়ম ভিস্ক্রু নিয়ম বুঝি না,
তুমি জাস্ট মনে রাখবা যেইটা ক্রস যেটা বলবে, যে এ ক্রস বি বলছে, তাহলে আমরা এ থেকে বি এর দিকে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। কোন হাতটা? ডান হাতটা। তাহলে এই দেখো এ ক্রস বি বলছে, তাহলে এ থেকে বি এর দিকে ডান হাতটা এভাবে মুট করো, করলে বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে? তোমার মুখে বরাবর। তাহলে এ ক্রস বি মানে এখানে যে এ ক্রস বিটা উৎপন্ন হবে সেটার ডিরেকশন হচ্ছে ঠিক তোমার মুখ বরাবর বা ক্যামেরা বরাবর। তাহলে আমরা লিখতে পারবো এ ক্রস বি, এই চিত্র মতে এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, এবং এটার ডিরেকশন হচ্ছে ইটা ক্যাপ, যেটা তোমার মুখ বরাবর। ওকে, এরপরে আবার আমরা এখানে সেম চিত্রটা অঙ্কন করে বি ক্রসে নির্ণয় করব। তো এবার দেখো বি ক্রস এ কত হবে? বি ক্রস এ, ভাইয়া আবারও ডান হাতে নিয়ম, যেইটা ক্রস যেটা বলবে প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে আমি ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। তো এবার প্রথম কে? বি, দ্বিতীয় কে? এ। তো বি থেকে এর দিকে তুমি যদি ডান হাতটা মুট করো এই যেভাবে, তুমি তো এইভাবে করতে পারবো না, তোমার এমন করতে হবে এই যেভাবে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে মুষ্টিবদ্ধ করলে এই বৃদ্ধাঙ্গুলিটা দেখো ঠিক বোর্ডের ভেতরের দিকে, বি থেকে এর দিকে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলিটা বোর্ডের ভিতরের দিকে হবে। তাহলে বি ক্রস এ এই ভেক্টরটার দিক হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। তো এটার মান কত হবে? বি এ সাইন থিটা ইটা ক্যাপ যদি দাও, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা তোমার মুখ বরাবর, ক্যামেরা বরাবর, আর এটা ভেতরের দিকে। তাহলে এটা যদি প্লাস হয় অবশ্যই এটা যেহেতু তার উল্টা দিকে, এটা মাইনাস দিতে হবে, কারণ এটা ডিরেকশন ভিতরের দিকে আর এটা ডিরেকশন বাইরের দিকে। এবার বলো এ ক্রস বি এর মান মানে কি? এ বি সাইন থিটা ইটা ক্যাপ। বি ক্রস এ মানে কত? মাইনাস বি এ সাইন থিটা ইটা ক্যাপ। তাহলে আমরা কি কখনোই বলতে পারবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ? এটা কি বলা সম্ভব? এখান থেকে এটা বলা সম্ভব? অবশ্যই না। সো এটা অবশ্যই বলা যাবে না। সো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তো এটা লিখবা, এটা লিখবা, লিখে এই লাইনটা লিখে দিলেই তুমি 2 মার্কস পেয়ে যাবা, যে এটার ডিরেকশন যেদিকে ওইটার ডিরেকশন তার উল্টা দিকে। সো ডিরেকশন যেহেতু উল্টা দিকে, আমরা কখনোই এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা যে একই জিনিস নির্দেশ করে সেটা বলতে পারবো না। তো এরা একই জিনিস নির্দেশ করে না, এটাই। নেক্সট, পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতি ব্যাখ্যা করো। তো ভাইয়া আমরা একটা পাখি অঙ্কন করব। এই মনে করো পাখির ডানা, এই মনে করো পাখি, আমি পাখি যদিও আঁকতে পারি না, তারপর আঁকার চেষ্টা করলাম তোমাদের জন্য। খুব সুন্দর পাখি আমরা অঙ্কন করে ফেললাম। হচ্ছে পাখির ঠ্যাং, পাখির পা, তো পাখির পিছনে অংশটাকে বর্ধিত করে দিই। মনে করো পাখি, চিন্তা করে নাও। তো এই পাখির ওড়ার ক্ষেত্রে ভেক্টরের যোজন নীতি কী? তো পাখি যখন ডানা ঝাপটায় এই যেভাবে, তো ডানা দিয়ে সে নিচের দিকে বল প্রয়োগ করে, তাই না? সো পাখি যখন ডানাটা ঝাপটা মারলো তখন নিচের দিকে এই ডানা দিয়ে এদিকে একটা বল আর এই ডানা দিয়ে এদিকে একটা বল প্রয়োগ করলো, তাই না? এগুলো হচ্ছে পাখির ডানার ক্রিয়াবল মনে করো F1, এটাও কত হয়? F1ই হবে, মানে এফ ধরতে পারো, F1-এর জায়গায় F-ই ধরতে পারো, যেহেতু ডানা তো একটাই, ডানা তো একই জিনিস, তাই না? একটা পাখির ডানা তো, তাই না? সো দুইটা ডানা একই পরিমাণ বল মনে করো নিচের দিকে প্রয়োগ করলো, F এবং F। এবার ভাইয়া এই পয়েন্টে এসে যখন দুইটা বল একত্রে মিলিত হলো, এই পয়েন্ট থেকে কি প্রতিক্রিয়া বল যাবে না? আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো পাখি যখন বায়ুতে ক্রিয়া দিচ্ছে, বায়ু কি তাকে একটা প্রতিক্রিয়া দিবে না? সো এই পয়েন্ট থেকে পাখির উপর একটা ধাক্কার সৃষ্টি হবে বা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়া বলটা ডিরেকশন হবে এই দিকে এবং এই দিকে। সো প্রতিক্রিয়া বলকে যদি ধরি আমরা আর করে, আর এবং আর, তাহলে এদের যে লব্ধি, এই লব্ধিটা কাজ করবে কোন বরাবর? এই পয়েন্ট থেকে একটা প্রতিক্রিয়া এই দিকে, একটা প্রতিক্রিয়া এই দিকে, তাহলে এদের লব্ধি কাজ করবে ঠিক কোন বরাবর ভাইয়া? ঠিক এই দেখো এই বরাবর এদের লব্ধিটা কাজ করবে। আর পাখিটাও কিন্তু এই বরাবরই উড়ে চলে যাবে, তাই না? সো এটাকে যদি আমরা সুন্দর করে ব্যাখ্যা করি, কি বলবো? পাখি যখন ডানা ঝাপটায় তখন ক্রিয়াবল কাজ করে, এই চিত্রটা আঁকতে হবে F। তো একটা পয়েন্ট এসে মিলিত হওয়ার পর ওই পয়েন্ট থেকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যেটা ক্রিয়াবলের বিপরীত দিকে। সেই প্রতিক্রিয়া বলের লব্ধিটা পাখিটাকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এই হচ্ছে আমাদের লব্ধি, যেটা নাম দিব আমরা R''। ওকে, চিত্রটা যদি সুন্দর করে আঁকতে চাইতাম তাহলে এভাবে আঁকতে পারতাম। এই যে দেখো এভাবে আঁকা যেত। এই মনে করো এইভাবে বলতা, এটা হচ্ছে ক্রিয়া, তারপরে এটাকে বলতাম প্রতিক্রিয়া, হচ্ছে পাখির মানে প্রতিক্রিয়া, আর ঠিক এই বরাবর কাজ করতেছে আমাদের, লব্ধি। শেষ। আর এই লব্ধি বলেই পাখিটা সামনের দিকে উড়ে চলে যাচ্ছে, এই তো। এটা একা দিলেই তুমি অঙ্কটা ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট, দুটি ভেক্টর রাশি যোগফল ও বিয়োগফলের মান সমান ব্যাখ্যা করো। কখন? আসলে প্রশ্নটা সুন্দর হয় নাই,
প্রশ্নটা বলবে দুটি ভেক্টর রাশির যোগফল এবং বিয়োগফলের মান কখন সমান হয় সেটা ব্যাখ্যা করো। এই মনে করো দুইটা ভেক্টর এ এবং বি, তাহলে এদের যোগফল কত এ প্লাস বি, বিয়োগফল কত এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদের মান সমান অর্থাৎ এইটা সমান কখন সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। কখন, হোয়েন এটা সমান, কখন কি শর্তে এটা সমান সেটা ব্যাখ্যা করব। তো ভাইয়া সবসময় মনে রাখতে হবে এই যে দেখো এ প্লাস বি ভেক্টরের মান দ্বারা বোঝায় কি এ এবং বি এর লব্ধির মান। এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর মানে কি বোঝায়, বোঝায় এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান। আমরা যদি একটা চিত্র আঁকি, এ মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ওকে। সো এদের লব্ধি কোনটা হবে, এই চিত্রের সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটাই হচ্ছে এ প্লাস বি। একইভাবে আমরা যে এই চিত্রটা আবার দেখাই, দেখো এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এই যে এটা মানে কি এ মাইনাস বি মানে কি, মানে হচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। সো মাইনাস বি ভেক্টর কোনটা, এই যে এটা মাইনাস বি ভেক্টর কোনটা, মাইনাস বি ভেক্টর কিন্তু এইটা, তাই না, এটাকে কিন্তু আমরা বলতেছি মাইনাস বি ভেক্টর, কারণ এটা যদি প্লাস বি ভেক্টর হয় ঠিক তার উল্টাটা হবে মাইনাস বি ভেক্টর। এবার এদের লব্ধি কোনটা, এদের লব্ধি কিন্তু ভাইয়া সামান্তরিকের কর্ণ বরাবর, এই যে এই বরাবরই কিন্তু এদের লব্ধি। মজার ব্যাপার হচ্ছে যে দেখো তো, যদি কল্পনা করো এই এ এর মান 2, বি এর মান 3, মধ্যবর্তী কোণ কত 90, তাহলে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধি কত হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না, কারণ cos 90 এর মান 0, কারণ আমরা জানি 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হয় √p স্কোয়ার কিউ স্কোয়ার। সো আবার দেখো এ ভেক্টরের মান কত ধরছিলা 2, বি ভেক্টরের মান ধরছিলা 3, তো এটা তো মাইনাস বি ভেক্টর, তাই না, মাইনাস বি ভেক্টরের মান কত হবে, মনে রাখবা কোনো একটা ভেক্টরকে যখন তুমি উল্টাচ্ছ পাল্টাচ্ছ তার মান কিন্তু চেঞ্জ হবে না, তার দিক চেঞ্জ হতে পারে বাট মান একই থাকবে। সেটা মাইনাস বি ভেক্টর কিন্তু তার মান কত 3ই থাকবে, তার মান কিন্তু -3 হবে না। তো বলো তো এখন এই দুইটার লব্ধি কত, এই দুইটার লব্ধি হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান, তো এদের লব্ধি কত হবে √p স্কোয়ার কিউ স্কোয়ার, টি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো দেখো তো লব্ধির মান, এটা দ্বারা বোঝায় লব্ধি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি, আর মডুলাস দ্বারা বোঝাচ্ছে মান, এটার মান যা, আবার এটা দ্বারা কি বোঝাচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, এটার মানও কিন্তু তাই। সো আমরা লজিক্যালি বুঝতে পারলাম যে যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করে, যদি এ এবং বি এই দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এ প্লাস বি ভেক্টরের লব্ধি যা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি তাই হবে, অর্থাৎ তাদের মান সমান হবে, দিক কিন্তু ভিন্ন হবে ভাইয়া। যেমন এই লব্ধিটার দিকে এই দিকে আর এই লব্ধিটার দিকে এই দিকে, মান সমান, আমাকে মান সমানই ব্যাখ্যা করতে বলছে। তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে হবে 90 ডিগ্রি, তাহলেই কি হবে, তাহলেই আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান যা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান তাই। নেক্সট, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। খুব সুন্দর একটা প্রশ্ন। সমরেখ ভেক্টর মানে কি, অনেকগুলো ভেক্টর যদি একই দিকে কাজ করে সেটাকে সমরেখ ভেক্টর বলে, তাই না, এমন করে একটা ভেক্টর এ হচ্ছে আরেকটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা ভেক্টর, এগুলো কি সমরেখ ভেক্টর, একই রেখা বরাবর আছে, তাই না। আর সমান ভেক্টর কি, যেই ভেক্টরের মান এবং দিক সমান। যেমন ধরো আমরা একটা ভেক্টর নিলাম, এই ভেক্টর, এই ভেক্টরের মান এবং দিক যদি সমান থাকে তাকে সমান ভেক্টর বলে। এই যে এটা দেখো, এই যে এগুলো সব কি ভেক্টর ভাই, সমান ভেক্টর, এগুলো সব সমান ভেক্টর, এই যে এই দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা কি সমান ভেক্টর, কারণ তাদের সাইজটাও যতটুকু এবং তাদের ডিরেকশন কি ওই একই দিকে, মান এবং দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলবো। তো দেখো সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, এই দুইটা চিত্র দেখলেই তুমি তফাৎ করতে পারবা। সমরেখ ভেক্টরগুলোর মান সমান হইতে হবে ব্যাপারটা এমন না, বাট দিক কি ভাইয়া একই হইতে হয়, কিন্তু সমান ভেক্টরের মান এবং দিক দুইটাই একই হইতে হয়। তো সমরেখ ভেক্টর সমান ভেক্টর কখনোই হইতে পারবে না। পরবর্তী প্রশ্নটা হলো ডান হাত স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়, ব্যাখ্যা করো। তো খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। সো আমরা এই বোতলের মুখ খোলা বা বন্ধ করার ক্ষেত্রে ডান হাতি স্ক্রু নিয়মটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটাই দেখব। তার আগে জানতে হবে ডান হাতি স্ক্রু নিয়মটা কি। ডান হাতি স্ক্রু নিয়ম হচ্ছে কোনো কিছুকে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, ঘড়ির কাঁটার দিকে ইমাজিন করতে হবে, কল্পনা করো ঘড়ির কাঁটা ঘুরতেছে, তুমি সেই দিকে কোনো একটা জিনিসকে যদি ঘোরাও তাহলে সেটা লম্ব বরাবর ভেতরের দিকে যাবে, আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবা তখন সেটা লম্ব বরাবর বাইরের দিকে আসবে। সো সেই নিয়মটাই আমরা এখন এটাতে অ্যাপ্লাই করব।
সেই যে বোতলের মুখাটা আছে, এখন ঘড়ির কাঁটার দিকে আমরা এই বোতলের মুখাটাকে ঘুরাবো। ঘড়ি এই যে এইভাবে ঘুরে, তাই না? সেইটাকে ঘুরাও এইভাবে। দেখো এই মুখাটা কিন্তু টাইট হচ্ছে, তার মানে মুখাটা নিচের দিকে যাচ্ছে। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও, এই যে এইভাবে, এই যে এইভাবে ঘুরাও, এই যে এইভাবে, হ্যাঁ ঘুরাও। দেখো মুখাটা খুলে তোমার ঠিক বাইরে চলে আসলো, বা মুখাটা খুলে উপরের দিকে যাচ্ছে। সো ডান হাতি স্ক্রু নিয়মটাও সেম। তুমি যখন একটা স্ক্রুকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা, তখন কিন্তু স্ক্রুটা টাইট হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে স্ক্রুটা খুলে তোমার দিকে চলে আসবে। এটাই। সো এটাই আমরা ব্যাখ্যা করে দেব বোতলের নামটা বলে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এবং এভাবে আমরা উত্তর করতে পারবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। নেক্সট প্রশ্ন, k.i শূন্য কেন? তো বলবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কে কাজ করে জেড অক্ষ বরাবর, আই কাজ করে এক্স অক্ষ বরাবর। তো এই দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আমরা জানি k.i মানে 1 cos থিটা, cos থিটার মান 90, সুতরাং এটা হচ্ছে 0। সো এটা বলে দিলেই অঙ্ক শেষ। নেক্সট, একটি ভারী বস্তুকে স্বল্প কোণে টেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখো যখন অনেক ভারী বস্তু, অলরেডি এটা বলছি, অনেক ভারী বস্তু স্বল্প কোণ মানে অনুভূমিকের সাথে অল্প একটু কোণ উৎপন্ন করবা, এতে কি উপকার হবে? এইদিকে এফ কস থিটা, এটার মান অনেক বেশি হবে যেহেতু থিটার মান অনেক কম, আর এফ সাইন থিটা এইদিকে, তাই না? তো আমাদের এই এফ কস থিটা দ্বারাই তো বস্তুটা সামনের দিকে আগায়। তো থিটার মান যখন অনেক কম, স্বল্প কোণ, তখন এফ কস থিটার মান অনেক বেশি। তো আলটিমেটলি খুব সহজেই তুমি বস্তুটাকে মুভ করাইতে পারবা। নেক্সট, আমাদের পায়ে হাঁটা কিভাবে ভেক্টর বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এই মনে করো তোমার পা, তো এই পা দিয়ে যখন তুমি মাটিতে ক্রিয়া বল দিবা আর, তা মাটিও তোমাকে সমান বিপরীত প্রতিক্রিয়া বল দিবে আর। তো এই আরকে যদি আমরা উপাংশে ভাগ করি, তো ধরো এই দিকে উপাংশ এটা যদি, এবং এই দিকে লম্ব উপাংশে ভাগ করতেছি, তো এটা যদি থিটা কোণ হয় আনুভূমিকের সাথে, তাহলে এটা হবে আর কস থিটা, এবং এই উলম্ব অংশটা হচ্ছে আর সাইন থিটা। তো আর কস থিটা দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর এই আর সাইন থিটা আমাদের যে ওজনটা আছে mg, সেই ওজনটাকে সামান্য একটু প্রশমিত করে। সো আমাদের পায়ে হাঁটা আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে এইভাবে ব্যাখ্যা করতে পারি। পুরোটাকে যদি শুরু থেকে বলি, আমরা পায়ে যখন হাঁটি তির্যকভাবে মাটিতে ক্রিয়া দেই, মাটি একটা প্রতিক্রিয়া দেয়, প্রতিক্রিয়াকে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আমরা ভাগ করে দিব, আর কস থিটা আর সাইন থিটা। আর কস থিটা দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর আর সাইন থিটা আমাদের ওজনটাকে কিছুটা হলেও প্রশমিত করে দিবে। সো এইভাবে আমরা পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। নেক্সট প্রশ্ন তো চলে আস্তে আস্তে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় চলে আসলাম। সো পরবর্তী লেকচারে তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পেয়ে যাবে, নিউটনিয়ান বলবিদ্যা আর কাজ শক্তি ক্ষমতা একসাথে। সো আজকে ভেক্টর পর্যন্তই। লেকচারটি কেমন লাগলো, আর এরকম লেকচার আরও চাও কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।